আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে এমন 6টি দেশ সম্পর্কে জানাবো যেখানে তুলনামূলকভাবে সহজে নাগরিকত্ব পাওয়া যায়। কারণ অনেকেই উন্নত জীবন ব্যবস্থার জন্য দেশ ছেড়ে পাড়ি জমাতে চান প্রবাসে, কিন্তু সব ধরনের নাগরিকত্ব সুবিধা নিয়ে সেই সব দেশে থাকতে হলে অবশ্যই সে দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে। কিন্তু নাগরিকত্ব গ্রহণের যোগ্যতা এক এক দেশে এক এক রকম, আর তাই আজকের এই ভিডিওটি। প্রথমেই যে দেশটির কথা বলবো, দেশটি হচ্ছে পানামা। পানামা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের একটি রাষ্ট্র। উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত এই দেশটির পূর্বে কলম্বিয়ার অধীনে ছিল। পানামার রাজধানীর নাম হচ্ছে পানামা সিটি। পানামাতে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল অবস্থিত। দেশটির মধ্য আমেরিকার অন্যান্য দেশগুলোর তুলনায় অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত উচ্চ। দেশটি পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি রাষ্ট্র। আর বেসিক্যালি পানামা হচ্ছে মধ্য আমেরিকার একটি স্বাধীন জাতি বা রাষ্ট্র। তাদের মুদ্রা হচ্ছে মার্কিন ডলার। বিশ্বের সেরা কফি উৎপাদনকারীর দেশের মধ্যে পানামা হচ্ছে একটি। এটি এমন একটি দেশ যা সবসময় নিরাপদ এবং উন্নত হিসেবে বিবেচিত হয় এবং অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান। পানামাতে রিটায়ার্ড ভিসা পেতে মাসিক আয় আপনাকে 1000 মার্কিন ডলার প্রয়োজন হয়। আপনার যদি রিটায়ার এর বয়স নাও থাকে তাহলে মাত্র 5000 ডলারের ব্যাংক আমানত আপনাকে স্থায়ী বসবাসের সুযোগ করে দিবে। অন্যদিকে যদি আপনি পানামাতে বন্ধুত্বপূর্ণ 50টি দেশের হয়ে থাকেন তাহলে আপনি ফ্রেন্ডলি ভিসা পাবেন, কিন্তু নাগরিকত্ব গ্রহণের জন্য আপনার জব বা কাজ থাকতে হবে পানামাতে। এবার সেকেন্ড দেশটির কথা বলছি, যেটার নাম হচ্ছে ইকুয়েডর। ইকুয়েডর হলো দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি রাষ্ট্র, যার পূর্বে কলম্বিয়া, উত্তর ও পশ্চিমে পেরু এবং দক্ষিণে প্রশান্ত মহাসাগর অবস্থিত। প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জ ও ইকুয়েডরের অন্তর্ভুক্ত, যা মূল ভূখণ্ড হতে প্রায় 621 মাইল বা 1000 কিলোমিটার দূরবর্তী। ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কিতো। বিশ্বের 17টি মেগা ডাইভার্স দেশের মধ্যে এটি একটি। ইকুয়েডরের একটি উন্নয়নশীল অর্থনীতি রয়েছে যা পণ্যের উপর অত্যন্ত নির্ভরশীল, যেমন পেট্রোলিয়াম এবং কৃষি পণ্য। দেশটিকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ইকুয়েডরের অর্থনীতি লাতিন আমেরিকার 8ম বৃহত্তম। ইকুয়েডর পর্বত শিখর, আগ্নেয়গিরি, সৈকত এবং দ্বীপের জন্য বিখ্যাত। ইকুয়েডরের বাসস্থানের খরচ খুবই কম এবং মার্কিন ডলার হচ্ছে তাদের সরকারি মুদ্রা। ইকুয়েডরের স্থায়ী বা পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা পেতে সবচেয়ে সহজ উপায় হল পেনশন প্রদানকারী ভিসা। অবসরপ্রাপ্তদের জন্য ডিজাইন করা হলেও আসলে এখানে কোনো বয়সের প্রয়োজনীয়তা নেই। আপনাকে কেবল প্রমাণ করতে হবে আপনি 400 মার্কিন ডলার প্রতি মাসে পাবেন, সেটা আপনার জব বা ইনভেস্টমেন্ট থেকেও হতে পারে। এবার নাম্বার 3 হচ্ছে বেলজিয়াম। উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ হচ্ছে বেলজিয়াম। ফ্রান্স এবং উত্তর ইউরোপের সমভূমির মধ্যস্থলে অবস্থিত। এর উত্তরে উত্তর সাগর। এটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির একটি। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। ব্রাসেলস শহরটি বেলজিয়ামের রাজধানী এবং বৃহত্তম শহর। ইউরোপীয় কমিশন, ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের নতুন ভবন এখানে অবস্থিত। বেলজিয়াম ইউরোজোনে অবস্থিত এবং এর মুদ্রা হচ্ছে ইউরো। আর তাই আপনি যদি অসাধারণ স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের একটি মিলনভূমি দেখতে ভালোবাসেন, তবে বেলজিয়াম আপনার জন্য সবচেয়ে উপযুক্ত দেশ। এটি বিশ্বের প্রগতিশীল দেশগুলোর মধ্যে একটি। বেলজিয়াম থাকতে আপনার স্থায়ী বাসস্থান ভিসার কাজ প্রয়োজন হবে, কিন্তু আপনি দেশ থেকে এর জন্য আবেদন করতে পারবেন। রেসিডেন্সি পারমিট পাওয়ার জন্য আপনার অবশ্যই একটি জব অফার থাকতে হবে। প্রথমে টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাবেন, পরে সহজেই এটাকে আপনি পার্মানেন্ট করে নিতে পারবেন। এবার 4 নম্বর যে দেশটির কথা বলবো তা হচ্ছে কোস্টারিকা।
কোস্টারিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি রাষ্ট্র। এর উত্তরে নিকারাগুয়া, দক্ষিণ পূর্বে পানামা, পশ্চিমে ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর এবং পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগর। কোস্টারিকা পৃথিবীর প্রথম দেশ যেটি তার সেনাবাহিনীর অবসান ঘটিয়েছে। কোস্টারিকা শান্তিপূর্ণ, সহজ বসবাসকারী এবং অভিবাসন নীতির কারণে ইমিগ্রেন্টদের কাছে খুবই আকর্ষণীয়। আর সবচেয়ে মজার বিষয়টি যেটা বললাম সেটা হচ্ছে এই শান্তিপ্রিয় রাষ্ট্রে কোনো জাতীয় সেনাবাহিনী নেই। কোস্টারিকার মধ্যে বসবাসের খরচ খুবই কম, বিশেষ করে দম্পতিদের আরামদায়কভাবে বসবাস করার জন্য প্রতি মাসে খরচ হবে শুধুমাত্র $2,500। কোস্টারিকাতে একটি ভিসা প্রোগ্রাম রয়েছে। যদি আপনি প্রতি মাসে $1,000 উপার্জন দেখাতে পারেন এবং আপনার কাছে কোস্টারিকা প্রয়োজন অনুযায়ী দক্ষতা থাকে। নাম্বার 5 যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত। দেশটির 3/4 এলাকাই পর্বতময়। এটি ইউরোপের 6টি রাষ্ট্রের অন্যতম যারা স্থায়ীভাবে নিরপেক্ষতা ঘোষণা করেছে। অস্ট্রিয়া 1955 থেকে জাতিসংঘের এবং 1999 থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। এটি অস্ট্রিয়ার অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। সত্যি অস্ট্রিয়া একটি চমৎকার দেশ, কারণ এটা তুষারপাতের জন্য বিখ্যাত। জীবনযাত্রার মানের দিক থেকে এটি বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে একটি। তবে বাংলাদেশিদের জন্য সমস্যা হচ্ছে সেখানে জীবনযাত্রার খরচ খুবই উচ্চ। তবে আশার আলো হচ্ছে দেশটির 10টি ভিন্ন ধরনের আবাসিক পারমিট বা রেসিডেন্ট পারমিট প্রদান করে থাকে, তাই আপনারা পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার সর্বশেষ 6 নম্বর দেশটি সম্পর্কে আপনাদেরকে বলছি। সেই দেশটির নাম হচ্ছে পর্তুগাল। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত। লিসবন পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর। পর্তুগাল মোটামুটি আয়তাকৃতির। এর উত্তরের ভূমি পর্বতময় ও সবুজে ছাওয়া। এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া শীতল। পর্তুগালে আপনি চাইলে যে কোনো ভিসায় যে খুব সহজে লিগ্যাল এন্ট্রি করে বৈধ হতে পারবেন। আর D7 ভিসা তো আছেই। এজন্যই পর্তুগাল হচ্ছে ইউরোপে খুব সহজে নাগরিকত্ব পাওয়ার একটি দেশ, যেখান থেকে আপনি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি সে দেশের নাগরিকত্ব নিতে পারবেন। আর D7 ভিসাটি মূলত হচ্ছে এটা রিটায়ারমেন্ট ভিসা। আপনাদেরকে D7 ভিসা সম্পর্কে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে বিস্তারিত আমি জানাবো। আর এটাই ছিল আজকের ভিডিও, যাতে আমি আপনাদেরকে 6টি দেশ সম্পর্কে জানালাম যেখানে তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় আপনি খুব সহজে নাগরিকত্ব নিতে পারবেন। তবে মনে রাখবেন, অবৈধভাবে যদি এই সমস্ত দেশে আপনি যান তাহলে কিন্তু হয়তোবা আপনি নাগরিকত্ব নাও পেতে পারেন। তাই সবশেষে আমার পরামর্শ হচ্ছে আপনি একটি ভ্যালিড ভিসা নিয়ে এই সমস্ত দেশের যে কোনো একটা দেশে যদি যেতে পারেন, ইনশাল্লাহ আপনি নাগরিকত্ব পাবেন। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।